শীতের সেই রাতটা ছিল অমাবস্যার। উত্তরবঙ্গের এক নিঝুম স্টেশনে আমি আটকে পড়েছিলাম। স্টেশনের নামটা মানচিত্র থেকে মুছে গেছে বহু বছর আগে, কিন্তু সেদিন আমি জানতাম না যে আমি কোনো সাধারণ স্টেশনে নেই। আমি দাগিয়ে আছি ইহকাল আর পরকালের এক সন্ধিক্ষণে। রাত তখন 12টা বেজে 15। স্টেশনের পুরনো ক্লক টাওয়ারের কাঁটা দুটো যেন যন্ত্রণায় কাঁপছে। কুয়াশা এতটাই ঘন যে মনে হচ্ছে আকাশ থেকে সাদা তুলো নয়, বরং চটচটে কোনো বিষাক্ত বাষ্প নেমে আসছে। স্টেশনের হলুদ ল্যাম্পপোস্টগুলো মিটমিট করে জ্বলছে, ঠিক যেমন কোনো মুমূর্ষু রোগীর চোখের মণি শেষবারের মতো কেঁপে ওঠে। আমি বেঞ্চিতে বসেছিলাম। হঠাৎ কানে এলো এক অদ্ভুত চপচপ শব্দ। কেউ যেন ভিজে ভারী পা ফেলে আমার দিকে এগিয়ে আসছে। তাকিয়ে দেখি স্টেশনের এক কোণে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে। তার পরনে ছেঁড়া ফাড়া খাকি পোশাক, হাতে একটা পুরনো লণ্ঠন। লণ্ঠনের আলোটা লালচে, যেন ভেতরটা রক্ত দিয়ে ভরা। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, দাদা, শেষ ট্রেনটা কি আসবে? সে লোকটা কোনো উত্তর দিল না, ধীরে ধীরে মাথাটা তুলল। আমার চিৎকার আটকে গেল গলার ভেতর। তার মুখে কোনো চোখ নেই, নাক নেই, শুধু একটা বিশাল হাঁ করা গর্ত, যেখান থেকে অনবরত পচা রক্ত আর লালা ঝরছে। সে তার হাতটা তুলল। সেই হাতে মাংস নেই, কেবল হলুদ হয়ে যাওয়া হাড়। সে আঙুল দিয়ে দূরের অন্ধকারের দিকে ইশারা করল। দূর থেকে ভেসে এলো এক দীর্ঘ আর্তনাদ, ট্রেনের হুইসেল। কিন্তু সে শব্দ কোনো যন্ত্রের নয়। মনে হলো হাজার হাজার মানুষ একসাথে যন্ত্রণায় চিৎকার করে উঠল। কুয়াশা চিরে যে ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকল তার রং ছিল কয়লার চেয়েও কালো। ইঞ্জিনের সামনে একটা বিশাল মানুষের খুলি বসানো, যেটার চোখ দিয়ে আগুনের হলকা বেরোচ্ছে। চাকাগুলো যখন লাইনের উপর দিয়ে ঘিচড়ে আসছিল, তখন আগুনের ফুলকির বদলে মানুষের হাড়ের গুঁড়ো ছিটকে আসছিল। ট্রেনটা থামার সাথে সাথে একটা তীব্র পচা গন্ধ পুরো স্টেশন ভাসিয়ে দিল। কামরাগুলো সব কাঠের তৈরি, কিন্তু সেই কাঠগুলো পচে কালো হয়ে গেছে। জানলার কাঁচগুলো ভাঙা, আর সেই ভাঙা কাঁচের আড়ালে শত শত সাদা হাত জানলা খামচে ধরে আছে। আমি সম্মোহিতের মতো ট্রেনের দরজার দিকে এগোলাম। জানতাম এটা মৃত্যু, তবুও এক অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছিল সেই নরককুণ্ডের ভেতরে। কামরার ভেতরে পা রাখতেই আমার মনে হলো আমি কোনো শ্মশানে ঢুকে পড়েছি। সিটগুলো সব ভর্তি, কিন্তু তারা কেউ মানুষ নয়। আমার পাশের সিটে বসা এক ভদ্রলোক, তার মাথাটা কোলের ওপর রাখা। ধর থেকে বিচ্ছিন্ন মাথাটা আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে। তার ঘাড়ের কাটা অংশ থেকে তখনও গল গল করে কালো রঙের ফেনা বেরোচ্ছে। একটু দূরে এক মা বসে আছেন, তার কোলে এক শিশু, কিন্তু সেই শিশুটির চামড়া নেই, শুধু কাঁচা মাংস আর রগগুলো দেখা যাচ্ছে। সে তার মায়ের স্তন নয়, বরং মায়ের বুকের হাড়গুলো কামড়ে চিবোচ্ছে। মা নির্বিকার চিত্তে জানলার বাইরে তাকিয়ে আছেন, যদিও তার চোখের জায়গায় দুটো জ্বলন্ত কয়লা। ট্রেনটা চলতে শুরু করল, আর সাথে সাথে কামরার ভেতরটা বদলে যেতে লাগল। সিলিং থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়তে শুরু করলো আমার মাথায়। সিটের তলা থেকে বের হয়ে এলো শত শত মানুষের কাটা আঙুল, যেগুলো পোকার মতো কিলবিল করে আমার পায়ের দিকে এগিয়ে আসছিল। হঠাৎ কামরার ওপাশ থেকে একটা ভারী বুটের শব্দ পাওয়া গেল। সবাই নিস্তব্ধ হয়ে গেল। এগিয়ে আসছে টিকিট চেকার। তার উচ্চতা প্রায় 7 ফুট, পরনে নীল রঙের জরাজীর্ণ কোট, কিন্তু তার মুখটা ঢাকা ছিল এক টুকরো কাঁচা চামড়া দিয়ে। সে আমার সামনে এসে দাঁড়ালো। তার গা থেকে আসা পচা গন্ধ আমার নাড়ি ভুঁড়ি উল্টে দিচ্ছিল। সে কোনো কথা বলল না, শুধু তার পকেট থেকে এক মুঠো মানুষের দাঁত বের করে আমার হাতে দিল। এটাই নাকি আমার টিকিট। সে ফিসফিস করে বলল, তুমি ভুল স্টেশনে উঠেছ জীবন্ত মানব। এই ট্রেনের গন্তব্য হলো অস্থিকুণ্ড। সেখানে গেলে তোমার গায়ের মাংসগুলো আমাদের যাত্রীরা ছিঁড়ে খাবে। তুমি কি তৈরি? আমি চিৎকার করে উঠলাম, আমাকে নামিয়ে দাও, আমি মরতে চাই না।
সে এক বিভৎস অট্টহাসি হাসল। তার হাসির চোটে ট্রেনের সব জানলা কাঁচ চুরমার হয়ে গেল। সে তার নখওয়ালা হাতটা দিয়ে আমার গলা চেপে ধরল। আমি অনুভব করলাম আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। ট্রেনটা এবার এক অন্তহীন টানেলে ঢুকল। টানেলের দেওয়ালে দেওয়ালে ঝুলে আছে হাজার হাজার মানুষের কঙ্কাল। ট্রেন যখনই তাদের পাশ দিয়ে যাচ্ছে, কঙ্কালগুলো তাদের হাড়ের হাত বাড়িয়ে ট্রেনের ভেতরে আমাদের ধরার চেষ্টা করছে। হঠাৎ কামরার সব অশরীরী যাত্রী আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। কেউ আমার কান কামড়ে ধরল, কেউ আমার পিঠের চামড়া নখ দিয়ে চিড়ে ফেলল। আমি টের পেলাম আমার শরীর থেকে উষ্ণ রক্ত বয়ে যাচ্ছে। তারা সবাই চিৎকার করে বলছিল, তাজা রক্ত, আজ রাতে ভোজ হবে। আমি বাঁচার শেষ চেষ্টায় ট্রেনের দরজা লাথি মেরে খুলে কুয়াশাচ্ছন্ন অন্ধকারে ঝাঁপ দিলাম। পরের দিন সকালে গ্রামের মানুষ আমাকে রেল লাইনের ধারে পড়ে থাকতে দেখল। আমার পুরো শরীর বরফের মতো সাদা হয়ে গিয়েছিল। ডাক্তাররা বললেন আমি অলৌকিকভাবে বেঁচে গেছি। কেটে গেছে দীর্ঘ 6টি মাস, কিন্তু সেই রাতের বিভীষিকা আমার রক্তে মিশে গিয়েছিল। ডাক্তাররা আমার গায়ের ক্ষতগুলোকে বন্য পশুর আক্রমণ বলে দাগিয়ে দিয়েছিলেন, কিন্তু আমি জানতাম ওই নখের দাগ কোনো সাধারণ পশুর নয়। দিনের আলোয় আমি স্বাভাবিক থাকার অভিনয় করতাম, কিন্তু অন্ধকার হলেই আমার ঘরের দেয়ালগুলো যেন ট্রেনের কামরার মতো কাঁপতে শুরু করত। আমি প্রতিজ্ঞা করেছিলাম আর কোনোদিন পাহাড়ের ওই রাস্তা দিয়ে যাব না, কিন্তু নিয়তি হয়তো সেদিন আড়ালে দাঁড়িয়ে হাসছিল। গত বুধবার অফিসে কাজের চাপটা অসহ্য হয়ে উঠেছিল। ফাইলপত্র সামলাতে সামলাতে কখন যে রাত 9টা বেজে গেল টেরই পাইনি। শেষ বাসটা মিস করে আমায় আবার সেই অভিশপ্ত জাংশনের দিকেই পা বাড়াতে হলো। মনের ভেতর এক তীব্র কুডাক ডাকছিল, কিন্তু ফেরার আর কোনো উপায় ছিল না। স্টেশনে যখন পৌঁছালাম, দেখলাম চারিদিক সেই 6 মাস আগের মতোই নিথর। পার্থক্য শুধু একটাই, সেদিন ছিল হাড় কাঁপানো শীত, আর আজ গুমোট গরম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, স্টেশনের প্ল্যাটফর্মে পা রাখতেই আমার হাড়ের ভেতর দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। ঘড়িতে তখন 10টা বেজে 44। হঠাৎ ঘোষণা হলো, শিয়ালদহগামী শেষ লোকাল ট্রেনটি অনির্দিষ্টকালের জন্য লেট। আমার বুকটা ধক করে উঠল। অনির্দিষ্টকাল, এই শব্দটা যেন আমার কানে সেই টিকিট চেকারের গলার মতো শোনালো। আমি ভাবলাম স্টেশন ছেড়ে পালিয়ে যাই, কিন্তু স্টেশনের বাইরে তাকাতেই আমার পা আটকে গেল। স্টেশনের গেট দিয়ে কুয়াশা ঢুকছে। না, এটা সাধারণ কুয়াশা নয়, এটা ওই চটচটে হলুদ রঙের বিষাক্ত ধোঁয়া, যা মাটির ওপর দিয়ে সাপের মতো এঁকে বেঁকে স্টেশনের দিকে ধেয়ে আসছে। হঠাৎ অনেক দূর থেকে একটা শব্দ ভেসে এলো, সেই যান্ত্রিক আর্তনাদ, লাইনের ওপর দিয়ে ঘিসড়ে আসা ধাতুর সেই কর্কশ আওয়াজ। আমার শরীর অবশ হয়ে এলো, আমি চেয়েও দৌড়াতে পারলাম না। কুয়াশা চিরে সেই কালো কুচকুচে ইঞ্জিনটা প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। ট্রেনটা থামার সাথে সাথে একটা কামরার দরজা ঠিক আমার সামনে এসে স্থির হলো। দরজার গায়ের রক্তের দাগ দিয়ে লেখা, আমরা জানতাম তুমি আসবে। আমি অবাকের মতো কামরার ভেতর তাকালাম। সিটগুলো আগের মতোই ভর্তি, কিন্তু এবার পরিস্থিতি আরও ভয়াবহ। গতবার যারা ছিল তারা এবার আমাকে দেখে এক সমস্বরে এক অদ্ভুত অট্টহাসি হাসল। সেই মাথা কাটা লোকটা এবার তার নিজের হাতের তালুতে রাখা মাথাটা আমার দিকে বাড়িয়ে দিল। কাটা মাথার চোখ দুটো নড়ছে আর মুখটা বিড়বিড় করে বলছে, বসো, তোমার সিটটা আমরা গরম করে রেখেছি। আমি এক পা পিছিয়ে যেতেই অনুভব করলাম কেউ আমার পিঠে একটা ধাক্কা দিল। পেছনে তাকিয়ে দেখি স্টেশনের সেই মাস্টার মশাই দাঁড়িয়ে, কিন্তু তার শরীরের অর্ধেক অংশ নেই, কেবল কঙ্কাল। তিনি তার পচা আঙুল দিয়ে আমায় কামরার ভেতরে ঠেলে দিলেন। দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। ট্রেনটা এক নিমিষেই প্রচণ্ড গতি নিল। এবার ট্রেনের ভেতর কোনো আলো নেই, কেবল সহযাত্রীদের জলজল করা চোখের মণিগুলো দেখা যাচ্ছে। আমি মেঝেতে পড়ে গেলাম। হঠাৎ আমার উপর এসে পড়ল সেই চামড়াহীন শিশুটি। সে এবার আর খুলি নিয়ে খেলছে না, সে তার নখ দিয়ে আমার হাতের চামড়া ছিঁড়তে শুরু করল। ব্যথায় আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু কামরার ভেতরের বাতাস এতটাই বিষাক্ত যে আমার কণ্ঠনালী অবশ হয়ে গেল। অন্ধকারের ভেতর থেকে সেই 7 ফুট লম্বা টিকিট চেকার হেঁটে এলো। তার হাতের লণ্ঠনের লাল আলোতে আমি দেখলাম তার পকেট থেকে একগুচ্ছ মানুষের চুল বেরিয়ে আছে। সে আমার সামনে এসে বসে পড়ল। তার সেই বিভৎস গর্তময় মুখটা আমার কানের কাছে নিয়ে এলো।
সে ফিসফিস করে বলল, গতবার তুমি পালিয়েছিলে, কিন্তু এবার আমাদের সাথে পুরো যাত্রা শেষ করতে হবে। ওই দেখো, জানলার বাইরে তাকাও। আমি জানলার বাইরে তাকালাম। সেখানে কোনো জঙ্গল বা পাহাড় নেই। জানলার বাইরে কেবল কোটি কোটি হাত শূন্যে ভাসছে, আর সেই হাতগুলোর ভিড়ে আমি দেখতে পেলাম আমার নিজের বাবাকে, মাকে, বন্ধুবান্ধবদের, যারা সবাই অনেক আগে মারা গেছে। তারা সবাই জানলার কাঁচে নখ দিয়ে আঁচড়াচ্ছে আর বলছে, আমাদের কাছে এসো, ভেতরে খুব কষ্ট। ট্রেনটা এবার একটা পাহাড়ের ভেতরে ঢুকছে না, মনে হলো মাটির গভীরে নেমে যাচ্ছে। বাতাসের গন্ধ এখন আর পচা মাংসের নয়, বরং পোড়া চামড়ার। আমি বুঝতে পারলাম এই ট্রেনটি আসলে পরকালের সেই বাহন, যা অভিশপ্ত আত্মাদের বহন করে। টিকিট চেকার এবার তার হাত থেকে একটি হাতুড়ে আর বড় বড় পেরেক বের করল। সে তার সেই চামড়া ঢাকা মুখটা বিকৃত করে বলল, তুমি যেহেতু বারবার নামতে চাও, তাই এবার তোমার পা দুটোকে আমরা এই ট্রেনের মেঝের সাথেই গেঁথে দেব, তাহলে আর কোনো দিন স্টেশন মিস হবে না। সে তার হাতুড়িটা তুলল। আমি নিজের জীবনের শেষ মুহূর্ত ভেবে চোখ বন্ধ করলাম। ঠিক সেই সময় কামরার সব যাত্রীরা একসাথে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। তাদের ঠান্ডা দাঁত আমার গলায়, পিঠে, হাতে বসে গেল। হঠাৎ সব শান্ত হয়ে গেল। আমি চোখ খুলে দেখলাম আমি আমার বিছানায় শুয়ে আছি। বাইরে ভোরের আলো ফুটেছে। আমি হাঁফ ছাড়লাম, যাক, আবার একটা স্বপ্ন। কিন্তু আমি যখন বিছানা থেকে উঠতে গেলাম, দেখলাম আমি নড়তে পারছি না। আমার দুপায়ে অসহ্য যন্ত্রণা। আমি কম্বলটা সরাতেই আতঙ্কে চিৎকার করে উঠলাম। আমার দুই পায়ের পাতার মাঝখান দিয়ে দুটো মরচে ধরা লোহার পেরেক বিছানার কাঠের সাথে গেঁথে দেওয়া হয়েছে, আর বালিশের পাশে রাখা একটা ট্রেনের টিকিট, যাতে রক্ত দিয়ে লেখা, পরের স্টেশনে তোমার জন্য কোনো সিট থাকবে না, কারণ এখন থেকে তুমিই এই ট্রেনের অংশ। তো ভিউয়ার্সরা, আমার আজকের বলা গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর গল্পটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন হাড় হিম করা ভূতের গল্প শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ডোন্ট ফরগেট ক্লিক দ্য বেল আইকন। তো ভিউয়ার্সরা, আজকের জন্য টাটা। দেখা হবে নতুন একটা হাড় হিম করা ভূতের গল্প নিয়ে।